ফারহার সাথে কথায় আজ পর্যন্ত কেউ পেরেছে? না, পারিনি, আগামীতেও পারবে না। রূপ, তুমি ফারহাকে ফ্রেশ হতে হেল্প করো, আমি বাইরে আছি, হয়ে গেলে ডেকে দিও। নিহালের কথা শুনে রূপ মাথা নাড়ল অবিলম্বে। দ্রুত কেবিন খালি হয়ে গেল, শুধু পড়ে রইল ফারহার রূপ। রূপ ফারহার জামা পরিবর্তন করে ফ্রেশ করিয়ে দিয়ে বেডে বসতে সাহায্য করে, সবাইকে ভেতরে ডেকে আনে। ধ্রুব উৎস সোফায় বসলো, রওনাক আর নিহাল ফারহার বেডে দুপাশে বসলো। রূপ উৎসের নিয়ে আসা খবরগুলোর বক্স খুলে ফারহাকে খাবার নিজে হাতে খাইয়ে দিল, তারপর প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেয়ে দিল। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলো। সকাল থেকে ঘুমিয়ে ফারহার আর ঘুমাতে ইচ্ছে করলো না। নিহাল, ধ্রুব, উৎস, রওনাক, রূপ, ফারহা গল্পে আড্ডা মজে গেল। অন্যদিকে দলবল নিয়ে সুভাষের ফোন নম্বর ট্র্যাক করে সুভাষের ঠিকানায় পৌঁছে গেল মেঘ। মেঘ পুরনো জমিদার বাড়িতে ঢুকতে খুব বিশ্রী গন্ধ সবার নাকে যেতে কয়েকজন সঙ্গে সঙ্গে বমি করে দিল। মেঘ দ্রুত মুখে মাস্ক পরে নিল, বাকিদেরও পরতে বলল। সবাই রাজবাড়ির ভেতরটা দেখে কেঁপে উঠল যখন দেখলো একটা নেকড়ের খাঁচায় মানুষের হাড়গোড় পড়ে আছে, আর নেকড়ে মানুষগুলোর মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। মেঘ খাঁচার দিকে এগিয়ে গেল। খাঁচার ভেতরে অনেকগুলো মাথা পড়ে থাকতে দেখে মেঘ মাথাগুলো দেখতে লাগলো। 6টা মাথা দেখার পর 7 নম্বর মাথাটা দেখে মেঘ চমকে উঠল। এই তো সুভাষ মির্জার মাথা। তার মানে নেকড়েটা সুভাষকেও ছিঁড়ে খেয়েছে। মানুষের কথা শুনে আর নিজের চোখে দৃশ্য দেখে মেঘ পুরাই শক। সে চেয়েছিল নিজের হাতে সুভাষের প্রাণটাই কেড়ে নিব, কিন্তু কে আমার শিকার ছিনিয়ে নিল? কার এত বড় সাহস? মেঘ চৌধুরী শিকার কেড়ে নেয়। মামুন, আসলাম, আমি ইমিডিয়েটলি আমার সেই ব্যক্তিকে আমার সামনে চাই। 24 আওয়ার্স আছে তোদের হাতে, হয় ওই ব্যক্তিকে আমার সামনে এনে দাঁড় করাবি, নয়তো আমার হাতে মরবি। মেঘের শক্ত চোয়াল আরো কঠিন করে বলল। মেঘ রাজবাড়ি থেকে বের হতে যাবে এমন সময় তার জুতোর নিচে কি যেন একটা পড়ে। মেঘ পা সরিয়ে দেখে একটা হাত ঘড়ি। মেঘ ঘড়িটা হাতে তুলে নিয়ে ভালো করে খেয়াল করতে মনে পড়ে যায় এটা তার ফারহার হাতে দেখেছিল। তার মানে এটা ফারহার ঘড়ি, হয়তো ফারহার হাত থেকে কোনোভাবে খুলে পড়ে গিয়েছিল। মেঘ ঘড়িটা পকেটে ঢুকিয়ে বের হতে নিলে তৎক্ষণাৎ মেঘের দলের এক লোক বস বলে ডেকে ওঠে। বস, এই ছোট্ট ক্যামেরাটা সোফার নিচে পড়েছিল। মেঘ ক্যামেরার দিকে ভালো করে লক্ষ্য করে দেখলো আসলাম, পুরো রাজবাড়ি একবার ভালো করে সার্চ কর, প্রতিটা কোণা ভালো করে চেক করবি। ওকে দোস্ত, তুই এখানে ঘুরে ফিরে দেখ, আমরা ওপর আর নিচের ঘরগুলো চেক করছি। আসলাম মামুনের উপর আর নিচের ঘরগুলো চেক করে তেমন কিছু না পেলেও নিচের একটা রুমে ওড়না খুঁজে পেল। মেঘের ধারণা এটা হয়তো ফারহার হবে। মেঘের নির্দেশে নেকড়েটাকে তার খাঁচা সহ নিয়ে বের হয়। মিসেস শাওন, মিস মিষ্টি গালের কোনো খোঁজ জানো তুমি? নো স্যার, মিসড গার্লের সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয়নি। তাহলে এখন তাকে ফোন করে এখানে আসতে বলো, নতুন একটা কেস নিয়ে ডিসকাস করার আছে। স্যার, আমি কল করব। এনি প্রবলেম মিস্টার শাওন? শাওন ইতস্তত করতে করতে ফারহার নাম্বারে ডায়াল করলো। বন্ধুর সাথে আড্ডা দেওয়ার মাঝে হঠাৎ বিকট শব্দে ফোনটা বেজে উঠতে ফারহা বিরক্ত হয়ে সাইড টেবিল থেকে তার ফোনটা হাতে নিয়ে চোখ জোড়া ছোট ছোট করে তাকিয়ে মনে মনে বলল, এই শাওন কেন আমায় কল করছে? কোন দরকার থাকলে তো সিনিয়র আমাকে কল করতো। রিসিভ করবে কি করবে না ভাবতে ভাবতে কল রিসিভ করতে ধ্রুব ফারহার হাত থেকে ফোন নিয়ে বলে, ফোনে কথা বলা নট এলাও ফারহা। ফারহা দাঁতে দাঁত চেপে বলে, এটা ডক্টর তোকে বলেছে ধ্রুবের বাচ্চা? না, এটা বলেছে ডক্টর ধ্রুব, বুঝেছিস? ধ্রুবের কথা শুনে সবাই হাসল। ধ্রুব ফোনের স্ক্রিনে শাওন নামটা জলজল করতে দেখে বলল, আমি একটু আসছি, তোরা গল্প কর। ফারহা জানে এবার শাওনকে ধ্রুব হ্যান্ডেল করে ফেলবে, আর বাকিরা তেমন কিছু মনে করল না। ধ্রুব কেবিনের বাইরে এসে ফোন কানে নিয়ে হ্যালো বলতে শাওন চমকে ওঠে। ফারহার কণ্ঠে বদলে পুরুষ কণ্ঠ শুনে, আপনি কে বলছেন? আর ফোনের মালিক কোথায়? মিস্টার শাওন, আমি ধ্রুব বলছি, আপনার যা বলার আমাকে বলুন। ধ্রুবর কথা শুনে শাওনের বেশ রাগ হলো। বেশ কড়া গলায় বলল,
ইটস আর্জেন্ট। আর সব কথা জুনিয়রকে বলা যায় না, মিস্টার ধ্রুব। ধ্রুব অপমানিত বোধ করে কঠিন গলায় বলে উঠল, মিস্টার সাউন্ড, ডোন্ট ক্রস ইওর লিমিট। মিস মিস্ট্রি গার্ল সিনিয়র হওয়ার পাশাপাশি আমিও যে সিনিয়র, আর আপনার আর আমার পজিশন একই, এটা ভুলে যাবেন না বারবার। আর একটা কথা, মিস্ট্রি গার্লের পেছনে এমন ছুকছুকানি বন্ধ করুন। এগুলো একজন উচ্চ পর্যায়ের অফিসারকে মানায় না। মিস্ট্রি গার্লের জীবনে তার ভালোবাসার মানুষ রয়েছে, তাই আপনার এই জেলাসি কমানোর চেষ্টা করুন। বরং আপনার জন্য ভালো হয় বন্ধ করুন। বাই দ্য ওয়ে, মেন টপিকে আসি। মিস্ট্রি গার্ল এখন কোনো মিশনে যেতে পারবে না। হোয়াট? মিস্ট্রি গার্ল কেন মিশনে যেতে পারবে না? এই ডিসিশন আপনি নেওয়ার কে? হু আর ইউ? শাওনের কথায় আবারও জেলাসির আভাস পেয়ে হাসল ধ্রুব। ধ্রুবের হাসির শব্দ শাওনের মনে আগুন ধরিয়ে দিল। শাওনের মনে হলো মিস্ট্রি গার্লের ভালোবাসা হয়তো এই ধ্রুব। এই ধ্রুবের জন্য তাকে রিজেক্ট করেছে। শরীর মন সব যে জ্বলে উঠল শাওনের। ধ্রুব এবার হাসি থামিয়ে বলল, মিস্টার সাউন্ড, মিস্ট্রি গার্ল একটু অসুস্থ। 1 মাসের আগে সে আর কোনো মিশনে যেতে পারবে না। আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। দয়া করে সিনিয়রকে একটু জানিয়ে দিবেন। আর হ্যাঁ, মিস্ট্রি গার্ল একটু সুস্থ হলেই সিনিয়রকে কল করে জানিয়ে দেবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। শাওনকে এক হাত দিয়ে ধ্রুবের মনে যেন আনন্দের জোয়ার বইছে। বেশ ভালো লাগছে তার। এই শাওনকে তার একদমই সহ্য হয় না। তার বাঁকা বাঁকা কথা শুনলে ধ্রুবের যেন শরীর জ্বলে যায়। তাই আজ একটু ইচ্ছে করে কথা শুনিয়ে দিল। ধ্রুব হাসি মুখে কেবিনে ঢুকে ফারহার হাতে ফোন দিয়ে আস্তে আস্তে করে বলল, আজ সাউন্ডকে 1 হাত দিয়েছি ফারা। আর শোন, কাল বা পরশু সময় করে সিনিয়রকে কল করিস। আমি কিন্তু সাউন্ডকে বলে দিয়েছি তুই 1 মাসের আগে কোনো মিশনে যাবি না। ধ্রুবের কথা শুনে ফারহা চোখ বড় বড় করে বলে উঠল, 1 মাস? 1 মাস আমি কাজ ছাড়া কি করে থাকবো? অসম্ভব। ধ্রুব দাঁতে দাঁত চেপে কটমট করে বলল, তোর অসম্ভবকে আমি সম্ভব করে তুলবো ফারার বাচ্চা। ভুলে যাস না, আর মাত্র 10 দিন পর আমাদের এক্সাম। এই কিছুদিন তুই শুধু শুয়ে বসে খাবি, ঘুমাবি আর পড়াশুনো করবি। ফারহা ধ্রুবের দিকে শুধু কটমট করে তাকালো, কিছু বলল না। এদিকে রূপ রৌনক কিছু না বুঝলেও নেহাল উৎস সবটা বুঝে গেল। বনু, তোরা কি ফিসফিস করে কথা বলছিস? আর ধ্রুব ভাইয়া, বনু এতটা খেপে গেল কেন? আরে রূপ বোন আমার, তুমি কি জানো না? তোমার বোনুর চেহারাটাই তো এমন। ও রাগডাগ করেনি। ফারহা এবার রেগে বোম হয়ে ধ্রুবের দিকে বালিশ ছুঁড়ে মারে। ধ্রুব বালিশটা ক্যাচ করে ধরে দাঁত কেলিয়ে হাসল। ফারহা আর কিছু বলতে না পেরে মুখ ফুলিয়ে রইল। মেঘ সন্ধ্যের পর পর এসে হাজির হয় ফারহার জন্য আইসক্রিম চকলেট নিয়ে। রূপ সহ বাকিরা থাকায় রূপ আর ফারহাকে চকলেট দিয়ে সবাইকে আইসক্রিম ভাগ করে দেয়। ফারহা তখন থেকে এই অবধি গাল ফুলিয়েছে। তা দেখে মেঘ, নেহাল, উৎস ধ্রুবের দিকে তাকিয়ে ইশারায় কি হয়েছে জানতে চাইলে ধ্রুব কাচুমাচু করে মেঘকে আস্তে করে বলল, তেমন কিছু না ব্রো। আপনার বউ আমার উপর কিছুটা ক্ষেপে আছে। শুধু আমার উপরে না, আপনার উপরেও ক্ষেপে আছে। মেঘ শুকনো ঢোক গিলল। রৌনক রূপকে বলল, রূপ আর ভাইয়ারা চলুন বাইরে থেকে চা খেয়ে আসি। ভাইয়া তো এখানে, ভাবির কাছে তো আমাদের এখন টেনশন না করলেও চলবে। রৌনকের কথায় সবাই সায় জানিয়ে উঠে চলে গেল। এখন কেবিনে শুধু মেঘ আর ফারহা। ফারহা চকলেটের পকেট ছিঁড়ে নিজের মতো করে চকলেট খাচ্ছে। মেঘ ফারহার পাশে অপোজিটে বসে ফারহার রাগান্বিত মুখ দেখে চুপ করে তাকিয়ে রইল। ফারহা একবার মেঘের দিকে তাকিয়ে আবার অন্যদিকে তাকিয়ে রইল। মেঘ ঠোঁট কামড়ে হাসল। তার বোকা ফুলের অভিমান দেখে মেঘ ফারহার মুখের সামনে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিয়ে বলল, ভালোবাসি সুইটহার্ট। আর কত অভিমান করবে জান? তোমার এই অভিমানের আড়ালে ভালোবাসা যে বারবার চাপা পড়ে যাচ্ছে জান। একটু তো বোঝো আমায়। ভালোবাসি তোমায়, তোমায় ছাড়া আমার দুনিয়া শূন্য। ফারহা মেঘের কথা শুনে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় ছিলে পুরো বিকেল মেঘ? ফারহার আচমকা প্রশ্ন শুনে মেঘ চোখের পাতা কয়েকবার ঝাপটে বলে, কোথায় রোমান্টিক কথা বললাম আর তুমি ভালোবাসি বলে জড়িয়ে না ধরে বলছো কোথায় ছিলাম আমি?
আনরোমান্টিক বউ আমার কপালে লেখা ছিল আল্লাহ। ফারহা ঠোঁট ভেঙিয়ে বলে, নাটক কম করো প্রিয়, সত্যি করে বলো কোথায় গিয়েছিলে তুমি? অফিসে যাওনি আর না বাড়িতে ছিলে, তাহলে কোথায় ছিলে এতগুলো ঘন্টা? ফারহার মুখে এমন কাট কাট কথা শুনে মেঘ আমতা আমতা করে বলল, আমি তো একটা জরুরি মিটিংয়ে শহরের বাইরে গিয়েছিলাম জান, তাই আসতে একটু লেট হলো। এখন তুমি বলো, এখন কেমন ফিল করছো তুমি? আলহামদুলিল্লাহ বেশ ভালো, কাল থেকে অফিস যেতে পারবো। মেঘ রাগী চোখে ফারহার দিকে তাকিয়ে বলল, বেড থেকে এক পা নিচে রেখে দেখো, এমন অবস্থা করব যে তুমি অফিস কেন রুম থেকে বের হতে লজ্জা পাবে। মেঘের দিকে ভয়ে আর তাকালো না ফারহা। মেঘ ফারহার রক্তিম ঠোঁট জোড়ায় লেগে থাকা চকলেটের মাখা ঠোঁটের দিকে নেশালো চোখে তাকিয়েছে মেঘ। ফারহা একবার মেঘের দিকে তাকিয়ে কিছু বলবে তার আগেই ফারহার চুলের ভাঁজে হাত দিয়ে ফারহাকে নিজের দিকে টেনে এনে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দিল। ফারহার হাতগুলো মেঘের কাঁধ খামচে ধরল। মেঘের নেশা যেন আরো বেড়ে গেল। এক পর্যায়ে মেঘের চুলগুলো খামচে ধরল ফারহা। শ্বাস আটকে আসছে তার। একদিকে অসুস্থ, অন্যদিকে মেঘের পাগলামিময় ভালোবাসা সহ্য করা ফারহার জন্য একটু কঠিন হয়ে পড়ল। হঠাৎ দরজায় নখ হতে মেঘের ধ্যান ভঙ্গ হতে দুজন দুজনকে ছেড়ে দিয়ে সামান্য দূরত্ব বাড়িয়ে বসল। মেঘ বারবার ঢোক গিলছে। নিজেকে সামলাতে খুব বেগ পেতে হচ্ছে তাকে। এদিকে ফারহা বেশ লজ্জা পেল। মুখ তুলে মেঘের দিকে আর তাকালো না, চোখ নামিয়ে রাখলো। রূপ, উৎস, নেহাল, ধ্রুব, রওনক কেবিনে ঢুকে বক বক জারি রাখলো। ফারহা হুট করে নেহাল, উৎস, ধ্রুবকে বলে উঠল, আমি আজই বাড়ি ফিরতে চাই, তোরা আমার ডিসচার্জের ব্যবস্থা কর। অসম্ভব! তোর শরীরের কন্ডিশন কেমন সেটা তুই ভালো করেই জানিস। ভেতর থেকে ভীষণ দুর্বল তুই, তাই তোকে আরো কিছুদিন এখানেই থাকতে হবে। ফারহা বেশ রেগে বলল, তোরা আমাকে বাড়ি নিয়ে যাবি কিনা বল। ফারহাকে রাখতে দেখে রওনক বলে উঠল, ভাবি আপনি রেগে যাবেন না, আমি ডক্টরের সাথে কথা বলে দেখছি। রওনকে বের হতে যাবে তখন মেঘ বলে উঠল, তোকে যেতে হবে না, আমি ডক্টরের সাথে কথা বলছি। মেঘ যেতে নিলে রওনক মেঘের হাত ধরে কানে কানে ফিসফিস করে বলল, ভাইয়া ভাবির ঠোঁট ক্লিন আর তোমার ঠোঁট চকলেট লেগে আছে। ডক্টরের সাথে কথা বলার আগে ঠোঁটে লেগে থাকা চকলেট তো মুছে যাও ভাইয়া। মেঘ রওনকের দিকে কড়া চোখে তাকাতে রওনক হাত তুলে সারেন্ডার হওয়ার ভঙ্গিতে বলে, আমি কিছু বলিনি ভাইয়া। মেঘ রওনকের দিকে তাকিয়ে রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, এর শাস্তি তুই পাবি, জাস্ট ওয়েট রৌনক। মেঘের কথা শুনে রওনক চিন্তায় পড়ে গেল। তার ভাই কি করবে এটা ভেবে ডক্টরের সাথে কথা বলে ফারহার ডিসচার্জের ব্যবস্থা করে ফেলে। রূপ এটা শুনে দ্রুত বাড়ি চলে যায়, তার বোনের রুম বাড়ি ঝকঝকে তকতকে করে তুলতে। আর আজ নিজের হাতে তার বনুকে রান্না করে খাওয়াবে। রূপ, কিয়া, সাজি আর দারোয়ান চারজন মিলে পুরো বাড়ি ক্লিন করে ফারহার রুম গুছিয়ে ফেলে রাতের রান্না বসিয়ে দেয়। আজ ফারহার বন্ধুরা সহ মেঘ রওনকও খাবে, তাই স্পেশাল কিছু রান্না করবে। রাত 8টায় মেঘ ফারহাকে নিয়ে শেখ বাড়িতে প্রবেশ করে। তার সাথে সাথে নেহাল, ধ্রুব, উৎস, রওনকও আসে। বাড়িটা যেন আজ আনন্দে ভরে উঠল। ফারহা আরাম করে সোফায় বসে সবার হাসি মাখা মুখ দেখছে। সাজিকে দেখে ফারহা বলল, সাজি তোমার শরীর ঠিক আছে তো? ঔষধপত্র ঠিক মতো খাচ্ছ তো? ম্যাম আমি এখন বেশ সুস্থ আছি, ভালো আছি, কিন্তু আপনি অসুস্থ, তাই আপনি আর কোনো কাজ করবেন না, শুধু আমাদের আদেশ করবেন। তোমরা আমার কোনো চাকর নও যে আদেশ করব। তোমরা আমার সহকর্মী, তাই এই ধরনের কথা বলবে না। ম্যাম আপনাকে আমরা ভালোবাসি আর আপনিও আমাদের ছোট বোনের মতো খেয়াল রাখেন, তাহলে আমরা কেন আপনার অসুস্থতার খেয়াল কেন রাখবো না? ফারহা এক মুহূর্তের জন্য ইমোশনাল হয়ে পড়ল। চোখের কোণে জল এসে জমা হলো। পর মুহূর্তে হেসে উঠে বলল, এই তো আমার পরিবার, যেখানে ভালোবাসা পরিপূর্ণ। নেহাল, ধ্রুব, উৎস কিচেনে রান্না করা নিয়ে তর্ক করছে, কে রান্না করবে কে করবে না। এদিকে মেঘ বিরক্ত হয়ে কিচেনে গিয়ে ধমক দিয়ে সব কটাকে বের করে কেয়াকে রান্না করতে বলে। ড্রয়িং রুমে মুখ গোমড়া করে বসে আছে 3 মূর্তি, কেউ কারোর সাথে কথা বলছে না। আর এদিকে ফারহা ফোন করে তানিয়া আর উৎসাকেও ডেকে আনলো। ওদের দেখে নেহাল আর উৎসের মন খারাপ মুহূর্তে উবে গেল।
আর ধ্রুব কাঁদো কাঁদো গলায় ফারহাকে বলল, দোস্ত সবাই মিঙ্গেল, এবার আমাকেও সিঙ্গেল থেকে মিঙ্গেল হওয়ার ব্যবস্থা করে দে না। আর কতকাল এইভাবে সিঙ্গেল থাকবো বল। ধ্রুবের কথা শেষ হতে কলিং বেল বেজে উঠতে ফারহা মিটিমিটি হেসে বলে, যা ধ্রুব, দরজা খুলে দেখ, তোর জন্য সারপ্রাইজ দাঁড়িয়ে আছে। ধ্রুব ফারহার কথা শুনে খুশি হয়ে দৌড়ে দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা দেখে ধ্রুব শক। দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা হঠাৎ ধ্রুবকে জড়িয়ে ধরে বলল, বাবু, আই মিসড ইউ সো মাচ। ধ্রুবের মুখটা একটুখানি হয়ে গেল। তা দেখে ফারহা খিলখিল করে হেসে উঠতে মেয়েকে ধমকে উঠল। রুমের প্রত্যেকটা জিনিস ভেঙে তছনছ করে ফেলল আগন্তুক। তার ভালোবাসার মানুষটা থেকে ব্যতীত অন্য কাউকে ভালোবাসে এটা যেন সে কিছুতেই মেনে নিতে পারছে না। রাগ ইচ্ছে করছে সেই মানুষটিকে ধ্বংস করে ফেলতে, কিন্তু এত সহজে এটা সম্ভব নয়। তাই তাকে এবার বুদ্ধি দিয়ে সবটা করতে হবে। হাতে থাকা ফ্লাওয়ার ভাসটা ছুঁড়ে ফেলে বলল, না সোনা, তোমাকে আমি এত সহজে হারিয়ে ফেলতে রাজি নই। তুমি আমার নও তো কারণ নও। আমার কাছে ধরা তোমাকে দিতেই হবে। ইউ আর অনলি মাইন মাই লেডি, ইউ আর অনলি মাইন। কথাগুলো বলে জোরে জোরে হাসতে লাগলো। বাবু, আমাকে দেখে তুমি খুশি হওনি? ধ্রুব বিরক্তিমাখা মুখে হাসি এনে বলল, কোথায়? আমি তো খুশি হয়েছি, কিন্তু তুই আমাকে বাবু বলে ডাকছিস কেন? বেয়াদব মেয়ে, আমি তোর বড় ভাই হই, সম্মান দিবি। আর ভাইয়া ব্যতীত অন্য কিছু ডাকলে তোর কানের পর্দা এক থাপ্পড়ে ফাটিয়ে দেবো। বেয়াদব মেয়ে কোথাকার। মেয়েটি এবার ন্যাকাসুরে কেঁদে উঠে বলে, আমি খালামণিকে বলে দিব তুমি আমাকে বকেছো ভাইয়া। ধ্রুবের খালাতো বোন যে কিনা ধ্রুব বলতে পাগল, আর ধ্রুবের থেকে পালিয়ে বাঁচতে পারলে বেঁচে যায়, ধ্রুব তার খালাতো বোন মিহুকে বলল, তোর যাকে ইচ্ছা তাকে বলতে পারিস, কিন্তু খবরদার এই আমার শরীরের সাথে লেগে থাকবি না। এইসব চিপ মেয়ে ছেলে আমার দু চোখের বিষ। ধ্রুবের কথা শুনে মিহু ছলছল নয়নে তাকিয়ে রইল। তার ভালোবাসার মানুষটা তাকে চিপ মেয়ে ছেলে বলল, এটা যেন মিহু মেনে নিতে পারল না। পা বাড়িয়ে বেরিয়ে যেতে নিলে ফারহা জোরে জোরে বলে উঠল, কোথাও যাবে না মিহু। আর ধ্রুব, তুই যা বললি একদম ঠিক বললি না। মেয়েটা রাগ করে এত রাতে চলে যাচ্ছে। ও আমার বাড়ির গেস্ট, ওর অপমান আমি সহ্য করব না। ফারহা কথা শেষ হতে না হতে নেহাল মেয়ে গুচ্ছ ফারহাকে ধমক দিল উচ্চস্বরে কথা বলার জন্য। ডক্টর তোকে না বারণ করেছে উচ্চস্বরে কথা বলার জন্য, আর তুই তাই করছিস। যদি পেটের শিলায় ছুটে যায় তখন কি হবে বুঝতে পারছিস? নেহালের কথা শুনে ফারহা চুপ হয়ে গেল। আর ধ্রুব ফারহার দিকে তাকিয়ে ইশারায় বলে, একদম ঠিক হয়েছে। আমাকে বাঁশ দিতে চেয়েছিলি না, এখন নিজে বাঁশ খা। আর আমি মেঘ দাঁত কিড়মিড় করে ফারহাকে বলল, আর তোমার মুখ দিয়ে যদি একটা ওয়ার্ড বের হয় না সুইটহার্ট, আই প্রমিস ইউ, এমন কিছু করব যে তুমি তোমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে না। তোমরা ভীষণ খারাপ মেঘ, সুযোগ পেলে আমাকে বকা দিচ্ছ। রূপ ডাইনিং এ প্লেট সাজাতে সাজাতে বলে উঠল, কথা না শুনলে এখন শুধু জিজু আর ভাইয়াদের কাছে বকা শুনছো, একটু পর আমিও তোমাকে বকবো। সো বি সিরিয়াস বনু, একদম নিজের অযত্ন করার চেষ্টা করবে না, আর না উচ্চ সুরে কথা বলবে বা হাসবে, এইগুলো কিছুই করা যাবে না। ফারহা মুখ ভেঙচি দিয়ে বলে, ও আসছে আমার মা জননী হতে। একবার সুস্থ হতে দে, তারপর এর শোধ যদি আমি না নিয়েছি তোদের থেকে, তাহলে আমার নাম ফারহা শেখ নয়। মেঘ তখন মজা করে বলল, মুরব্বি মুরব্বি, ভুলভাল বলবেন না। আপনি ফারহা শেখ নও, ফারহা চৌধুরী। ফারহার কোলে থাকা বালিশটা ছুঁড়ে মারলো মেঘের দিকে, আর মেঘ বালিশটা ক্যাচ ধরতে সবাই হাসতে লাগলো। ফারহা নিজের রাগটা সাইডে রেখে মিহুকে ডেকে নিজের পাশে বসিয়ে বলল, ধ্রুবের কথায় কিছু মনে করো না মিহু, ধ্রুব তোমার সাথে মজা করেছে। ফারহার কথা শুনে মিহু বিষাদময় হাসি দিয়ে বলল, আমি ধ্রুব ভাইয়াকে ছোটকাল থেকেই চিনি আপু। আমি ভাইয়ার আশেপাশে ঘেঁষলে ভাইয়া আমার সাথে এমন ব্যবহার করে থাকে, আমার তো অভ্যাস হয়ে গেছে। হবেই তো, গন্ডারের চামড়া বলে কথা, তাই না? স্টপ ইট ধ্রুব, ছোট মেয়েটাকে এভাবে অপমান করতে পারিস না তুই। আমি ওকে ইনভাইট করেছি ডিনারে, আর তুই আমার গেস্টকে অপমান করছিস।
ধ্রুব এবার রেগে গিয়ে বলল, তাহলে তুই তোর গেস্ট নিয়ে থাক, আমি বাড়ি চললাম। ধ্রুব যেতে নিলে মেঘ ধ্রুবকে থামাতে ফারহা বলে উঠল, কাউকে এতটা অপমান করতে নেই যাতে নিজেকে আয়নায় দেখতেও লজ্জা হয়। মেয়েটা ছোট, তোকে ভালোবাসে, সেটা হোক আবেগ বা সত্যিকার অর্থে ভালোবাসা। তোর উচিত তোকে বুঝিয়ে বলা, অথচ তুই সেটা না করে এমন বিশ্রী ভাষায় কথা বলছিস। আমি তো এই ধ্রুবকে চিনতে পারছি না। তুই কি সত্যি আমার বন্ধু ধ্রুব, নাকি অন্য কেউ? মেঘের আর কিছু বলার প্রয়োজন পড়ল না। ধ্রুব মিহুর থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলো। মিহু করুণ চোখে ধ্রুবের দিকে তাকিয়ে রইল। মিহু ছোট হলেও সে ভালোবাসা বোঝে। মাধ্যমিক পেরিয়ে সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে। আর ধ্রুবকে সে যখন ভালোবাসার মানে পর্যন্ত বুঝাতো না, তখন থেকে তার হৃদয়ে ধ্রুবর নাম লেখা হয়ে গেছে। অথচ এতগুলো বছরেও ধ্রুবের মনে তার জন্য বিন্দুমাত্র জায়গা করে উঠতে পারল না। বরং তাকে দেখলে ধ্রুব নাক সিটকে দূরে সরে যায়। মনে হয় তার শরীরে কত নোংরা জড়িয়েছে। মিহুর মনে আজকের ব্যবহারটা যেন আরো পীড়া দিল। আর ফারহা, সে তো নিজেকে দোষারোপ করছে। কেন বাচ্চা মেয়েটাকে এখানে আসতে বলল? এখানে এসে মেয়েটা খুশির থেকে দুঃখটাই বেশি পেল। থমথমে পরিবেশ উচ্ছ্বাসিত করতে রূপ হাততালি দিয়ে সবার মনোযোগ আকর্ষণ করে বলল, সোনামণি সোনামণি, চলে এসো, ডিনার রেডি, তারপর সবাই গেম খেলবো। মেঘ তৎক্ষণাৎ বলে উঠল, একদম নয়, ডিনার করে সবাই রেস্ট নিবে। 2টো দিন সবার উপরে বেশ ধকল গেছে। এখন খেয়ে সবাই নিজ নিজ রুমে রেস্ট করবে, ওকে? রূপ ভাবল আসলে সবার উপর 2টো দিন খুব পরিশ্রম গেছে, তাই তাদের রেস্ট করতে দেওয়াই উচিত। বড় ডাইনিংয়ে সবাই বসে খাবারের আইটেম দেখে অবাক। সাদা ভাত, কাচ্চি থেকে শুরু করে মরিচ ভর্তা, শুটকি ভর্তা, রেজালা, রোস্ট, কাবাব কালা, ভুনা, পরোটা, মিট বল, চিকেন ভেজিটেবল, কাস্টার্ড, দই আর কোমল পানীয়। ফারহা হা করে তাকিয়ে দেখছে। কিয়া, সাজি, রূপ, মেঘ, উৎস, নেহাল, ধ্রুব, রওনাক, উৎসা, তানিয়া সবাই মিলে একটা আইটেম বানিয়েছে। কেউ বেশি চাপ নেয়নি। ফারহা একটু একটু করে সব আইটেম টেস্ট করে লাস্টে মরিচ ভর্তার শুটকি ভর্তা, ঝাল ঝাল রুই মাছ ভুনা, টাকি মাছের ভর্তা দিয়ে ভাত খেল। ঝালে ফারহার গাল ঠোঁট জোড়া লাল হয়ে গেছে, তবুও ফারহার এই ঝাল খাবারটা যেন অমৃত লাগছে। মেঘ পলকহীন চাউনিতে তাকিয়ে দেখছে তার বোকা ফুলকে। মেয়েটা যে অসম্ভব ঝাল খেতে পারে তা আজ আবারও দেখে নিল মেঘ। সবাই বেশ তৃপ্তি সহকারে খাবার খেয়ে উঠল। মিহু রূপের জোরাজুরিতে অল্প একটু খাবার খেল। সবার খাওয়া শেষ হওয়ার পর উৎসা, তানিয়া, কেয়া, সাজি, রূপ 5 জন মিলে হাতে হাতে টেবিল পরিষ্কার করে প্লেটগুলো ধুয়ে ফেললো আর বাকি খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখলো। কাজ শেষ করতে ফারহা বলল, কেয়া, সাজি, তোমরা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ার আগে গেস্ট রুমগুলো খুলে দিও। ম্যাম, গেস্ট রুমগুলো ক্লিন করে খুলে রেখেছি, স্যাররা রুমে যেতে পারে। থ্যাংক ইউ। তাহলে তোমরা এখন ঘুমিয়ে পড়ো। ওকে ম্যাম। এদিকে হঠাৎ করে ধ্রুব আর মিহুকে দেখতে না পেয়ে ফারহা ওদের কথা জিজ্ঞাসা করতে রূপ বলল, ধ্রুব ভাইয়াকে দেখলাম মিহুর হাত ধরে টেনে বাইরে নিয়ে গেল। ও শিট, ছেলেটা নিশ্চয়ই মেয়েটাকে এখন আরো বকবে। ফারহার কথা শুনে মেঘ বলল, দেখো সুইটহার্ট, আমার মনে হয় আমাদের উচিত ধ্রুবের লাইফে ইন্টারফেয়ার করা উচিত নয়। ধ্রুব মিহুকে ভালোবাসবে কি বাসবে না এটা ওর উপর ছেড়ে দাও। জোর করে আর যাই হোক, ভালোবাসা ঘর সংসার হয় না। মেঘের কথাই কি যেন ছিল, ফারহা চুপ হয়ে গেল। তারপর রূপ একটা আলাদা প্লেটে সাদা ভাত, ভর্তা আর মাংস নিয়ে উপরে রোকসানার রুমে দিয়ে আসলো। রোকসানার অবস্থা বেশ খারাপ। দিনকে দিন কেমন যেন পাগলের মতো আচরণ করছে আর আশিক আশিক বলে সারা দিন জব করে। স্বামীর শোকে যে এই অবস্থা, এটা তারা বুঝেও না বোঝার ভান করে থাকে। সে রাতে ধ্রুব আর ফিরে আসেনি, শুধু একটা মেসেজ পাঠিয়ে দেয় যে আগামীকাল ফিরবে, তার জন্য যেন কেউ চিন্তা না করে। রওনাক আর মেঘ বেশ রাতে চৌধুরী ম্যানশনে ফিরে যায়। আর উৎসা, তানিয়া এক রুমে আর নেহালকে আলাদা রুমে থাকতে দেয়া হয়। রূপ রাতে তার বোনের কাছে ঘুমায়। কখন কি দরকার হয়
এটা ভেবেই নিজের রুমে আর যায়নি। কেটে গেল 10টা দিন। আগামীকাল থেকে ফারহা, ধ্রুব, নেহাল, উৎস, তানিয়া আর উৎসের 3rd ইয়ারের ফাইনাল এক্সাম শুরু। এই 6 মানবী দিনরাত এখন শুধু বইয়ে মুখ গুজে পড়ে, রূপ দেখে আর হাসে। এরা 6 জনই বেশ ভালো ছাত্রছাত্রী। এরা তাদের বই আগে থেকে কমপ্লিট করে রেখেছে, এখন শুধু রিভিশন দিয়ে যাচ্ছে। ফারহার পেটের ব্যথা এখন তেমন নেই, তবে ভারী কিছু তোলা বা লাফালাফি করা, চিৎকার করা এগুলো বন্ধ। অফিসটাও এখন ম্যানেজার সামলে নিচ্ছে, তবে জরুরি কিছু হলে তিনি বাড়িতে এসে ফারহার সাথে পরামর্শ করে ডিসিশন নেয়। সকাল সকাল ফ্রেশ হয়ে নাস্তা করে বইয়ে চোখ বুলাতে বুলাতে এক্সামের সময় হয়ে যায়। ফারহা রেডি হয়ে বের হয়ে দেখে মেঘ ফারহার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। ফারহাকে দেখে মেঘ মিষ্টি করে হেসে জড়িয়ে ধরে বলে, মাই বিউটিফুল লেডি, দুশ্চিন্তা না করে মন দিয়ে এক্সাম দিবে। আমি গেটে তোমার জন্য অপেক্ষা করব। 4 ঘন্টা কম সময় নয় মেঘ, তোমাকে অপেক্ষা করতে হবে না। তুমি বরং অফিস চলে যাও, আমার এক্সাম শেষ হলে না হয় এসো। ফারহাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে বলল, আমি কি করব না করব সেটা আমার উপর ছেড়ে দাও, তুমি শুধু মন দিয়ে এক্সাম দিবে। খারুস বিড়বিড় করে বললেও মেঘ শুনে ফেলল। চট করে ফারহার হালকা রঙে রাঙানো অধরে অধর মিলিয়ে দিল। খানিকক্ষণ বাদে ছেড়ে দিয়ে বলে, ওই ঠোঁটে আমার ছোঁয়া ব্যতীত অন্য কোনো রঙের ছোঁয়া থাকবে না সুইটহার্ট। নেক্সট টাইম এগুলো আর ইউজ করবে না। ইজ দ্যাট ক্লিয়ার? ফারহা শুধু দাঁতে দাঁত কাটল। মেঘ বুঝলো, ঠোঁট কামড়ে হাসি আটকে গাড়ি স্টার্ট দিল। পরীক্ষা কেন্দ্রে ফারহা গেটের কাছে দাঁড়াতে তানিয়া, উৎস, ধ্রুব, নেহাল এসে হাজির হয়। ফারহার কেমন আছে জানতে চাইল। ফারহা ভালো আছে এটা জেনে সবাই স্বস্তির শ্বাস ফেলে। এর মাঝে মেঘ এসে জানায় ডক্টর কাল ফারহাকে হসপিটালে যেতে বলেছে, সেলাই কাটতে হবে। সেটা শুনে সবাই ফারহার সাথে যেতে চাইলে ফারহা বারণ করে দিয়ে বলে, পরশু আবার এক্সাম আছে, তাই তারা যেন এক্সামের প্রিপারেশন নেয়। তার সাথে রূপ বা মেঘ চলে যাবে। দেখতে দেখতে পুরো এক্সাম শেষ হয়ে গেল। ধ্রুব সহ বাকিরা হল থেকে বের হয়ে বলে, মাম্মা এখন আমরা মুক্ত, এক্সামের প্যারা শেষ। এবার আমরা শুধু ঘুরবো, আনন্দ করব আর চিল করব। ধ্রুবের কথা শেষ হতে ফারহা মুখে চকলেট গুজে দিয়ে বলল, কাল থেকে টাইমলি অফিসে চলে আসবেন মিস্টার ধ্রুব। 1 মিনিট লেট হলে আপনার স্যালারি থেকে টাকা কেটে রাখা হবে। ফারহার কথা শুনে ধ্রুবের মুখটা শুকিয়ে গেল। তারপর দাঁত কিড়মিড় করে বলে উঠল, এক মাগে শীত যায় না সোনা, শীত আবার আসে, তখন আমি তোকে দেখে নেব, মনে রাখিস। সমস্যা নেই ধ্রুব ভাই, আমি লেপ কাঁথা নিয়ে রেডি থাকবো। হাসি ঠাট্টা করতে করতে সবাই বাড়ি ফিরে গেল। নেহাল, ধ্রুব কাজের জন্য আর ফারহার সেফটির জন্য শেখ বাড়িতে থাকতো। এটা নিয়ে দুজনের বাড়িতে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ ফারহাকে তাদের পরিবার চেনে আর খুব স্নেহ করে। তারা তো প্রথমে ভেবেছিল নেহাল বা ধ্রুব কারোর একজনের সাথে ফারহার গাঁট ছড়া বাঁধবে, কিন্তু যখন নেহাল উৎসার সাথে সম্পর্কে জড়িয়ে গেল তখন সবাই ভেবে বসে আছে হয়তো ধ্রুবের সাথে ফারহার একটা সম্পর্ক আছে। মেঘের সাথে ফারহার আসল সম্পর্কটা তেমন কেউ জানে না। নেহাল আর ধ্রুব আবার শেখ বাড়িতে চলে আসে। ফারহাও এখন বেশ সুস্থ, 1 মাসের বেশি হয়ে গেছে। সে আর হেডকোয়ার্টারে যায়নি, তবে নেহাল গিয়ে সকল আপডেট দিত ফারহাকে। আজ ফারহা ঠিক করে নিয়েছে সবাই মিলে গার্ডেনে বসে আড্ডা দিবে। মেঘ অফিস থেকে সোজা শেখ বাড়িতে এসে হাজির হয়। রূপ রওনককে আসতে বললে রওনকও চলে আসে। ফারহার বাকি বন্ধুরাও চলে আসে। জমজমাট পরিবেশ। বারবিকিউয়ের ব্যবস্থা করেছে ফারহা। কেয়া, সাজি, দারোয়ানকে নিয়ে সবার বসার ব্যবস্থা করে। রওনক আসার সময় মেঘের গিটারটা নিয়ে আসে। মেঘ ফারহার অপোজিটে বসে গিটারে সুর তুলতে লাগলো। নেহাল, উৎস, তানিয়া, ধ্রুবের পাশে কেয়া, তারপর ফারহা, সাজি বসা। নেহালের পাশে মেঘ আর তার পাশে রওনক, রূপ গোল হয়ে বসে আছে। মেঘ সুর তুলতে তুলতে গান ধরলো। তখনই ফারহার ফোনটা ভাইব্রেট হচ্ছে। ফারহা প্রথমে খেয়াল না করলেও পরে বুঝতে পেরে আড্ডা থেকে উঠে
একটু দূরে সরে দাঁড়িয়ে কল রিসিভ করে সালাম দিতে ফোনের ওপাশ থেকে সিনিয়রের কথাগুলো শুনে ফারহা ঘাবড়ে গিয়ে বলল, আমি এক্ষুনি আসছি। আমি না আসা পর্যন্ত আপনি ওনাকে আটকান স্যার। আমি চেষ্টা করছি কিন্তু পারছি না। তুমি প্লিজ দ্রুত এসো। আমার টিম আর কতক্ষণ ওকে আটকে রাখতে পারবো আমি বুঝতে পারছি না। আমি এক্ষুনি আসছি স্যার। ফারহা দ্রুত কল কেটে নিহাল ধ্রুবকে বলার জন্য দু পা এগোতে গিয়েও থেমে যায়। এতদিন পর সবাই এত হাসি খুশি মুখে আড্ডা দিচ্ছে, এটা দেখে ফারহার আর নিহাল ধ্রুবকে ডাকতে ইচ্ছে করলো না, বরং নিজে তৈরি হয়ে ওদের আড়ালে বেরিয়ে গেল। ফারহা ক্যাব থেকে নেমে হেডকোয়ার্টারে ঢুকতে সিনিয়র স্যার ফারহার কাছে এগিয়ে এসে বলে, মিস মিষ্টিগাল তুমি এসেছো? প্লিজ সাউন্ডকে সামলাও, পাগলের মতো ব্যবহার করছে, আমরা কেউ তাকে সামলাতে পারছি না। সিনিয়রের কথা শুনে ফারহার বেশ রাগ হলো। একজন সিনিয়র স্যার কিনা সামান্য একজন অফিসারকে সামলাতে পারছে না, এটা যেন তার বিশ্বাস হচ্ছে না। হঠাৎ করে ফারহার ভাবনার মাঝে শাওনের টিম এসে ফারহাকে ঘিরে ধরে। হোয়াট দ্য হেল, তোমরা আমাকে ঘিরে ধরেছো কেন? আর তোমাদের টিম লিডার মিস্টার শাওন কোথায়? টিমের একজন বলে উঠল, ম্যাম, স্যার আপনাকে নিতে আমাদের পাঠিয়েছি। আপনাদের স্যার কোথায়? আমাদের সাথে আসুন। লোকগুলোর সাথে ফারহা যেতে নিলে সিনিয়র বলে ওঠে, না, মিষ্টিগাল কোথাও যাবে না, তোমরা শাওনকে এখানে আসতে বলো। কথাটা বলে বাকি অফিসারদের ডাক দিতে তারাও এসে হাজির হয়। শাওনের লোকগুলো তাদের অস্ত্র বার করতে নিলে থেমে যায়। তখনই সেখানে শাওন এসে উপস্থিত হয়। ফারহা শাওনকে দেখে রাগী চোখে তাকিয়ে বলে, হোয়াট ইজ দিস মিস্টার শাওন? আপনি কি বাচ্চা না তো? আপনি একজন সিআইডি অফিসার হয়ে কি করে এমন বাচ্চামো করতে পারেন? আর আমাকে কেন সিনিয়র ডেকে আনলো বলুন? কি সমস্যা আপনার? ফারহার কথা শুনে শাওন হেসে দিয়ে ফারহার কাছে এসে বলল, আমার সমস্যা তুমি মিষ্টি গার্ল, আমি তোমাকে ভালোবাসি, আর আজ আমরা বিয়ে করব। ফারহা তার রাগটা আর কন্ট্রোল করতে পারলো না, হাঁটি একটা থাপ্পড় মেরে বসলো শাওনকে। শাওন ফারহার হাতের থাপ্পড় খেয়ে একটু পিছনে সরে গিয়েও ফারহার কাছে এসে দুবাহু শক্ত করে ধরে বলে, আই ওয়ান্ট ইউ মিষ্টি গার্ল। তোমাকে পেতে হলে যদি আরো থাপ্পড় খেতে হয় তবুও আমি রাজি। আই জাস্ট ওয়ান্ট ইউ। ফারহা শাওনকে ধাক্কা দিয়ে সরিয়ে সিনিয়রকে উদ্দেশ্য করে বলল, স্যার, মিস্টার শাওনকে ডক্টর দেখান, উনি পাগল হয়ে গেছে বোধহয়। সিনিয়র অনেকক্ষণ যাবৎ শাওনের পাগলামি সহ্য করেছে, শুধুমাত্র শাওনকে নিজের ছেলের মতো স্নেহ করতে বিধায়। কিন্তু এখন শাওন তার সীমা অতিক্রম করে ফেলেছে। আইনের লোক হয়ে সরকারি জিনিসপত্র ভাঙচুর, হুমকি ধামকি দেওয়াটা মেনে নিতে পারছে না। তিনি এবার হুঙ্কার ছেড়ে বললেন, শাওন, আমি তোমাকে স্নেহ করি বিধায় তোমাকে সব কিছু সাপোর্ট করেছি, কিন্তু এখন যেটা করছো সেটা বাড়াবাড়ি। মিষ্টিগালের অমতে তুমি তাকে ফোর্স করতে পারো না। তুমি আইনের লোক হয়ে কি করে এই ভুল করতে পারো? আমি তোমাকে ওয়ার্ন করছি শাওন, সময় আছে শুধরে যাও। সময় আছে শুধরে যাও। আর মিষ্টিগাল, তুমি ফিরে যাও, রাত অনেক হয়েছে, ড্রাইভার তোমাকে পৌঁছে দিবে। ফারহা সিনিয়রের কথা শুনে কেবিন থেকে বের হতে নিলে শাওন গিয়ে ফারহার পথ আগলে দাঁড়িয়ে বলে, মিষ্টি গার্ল, তোমাকে আজ আর ছাড়ছি না। শুধু আজকে নয়, এই জন্মেও আমি তোমাকে ছাড়ছি না। তুমি শুধু আমার। ওই ধ্রুব তোমাকে নিয়ে সংসার করবে আর আমি দেবদাস হয়ে ঘুরে বেড়াবো? ভুল ভাবছো। যেটা আমার একবার পছন্দ হয় সেটা আমি হয় আপোষে নিয়ে নেই, আর নয়তো ছিনিয়ে নেই। তোমাকে আমি আপোষে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে চাওনি, তাই ছিনিয়ে নিতে বাধ্য হলাম। শাওনের কথা শুনে ফারহা হো হো করে হেসে উঠতে শাওন সহ কেবিনের সবাই অবাক হয়ে তাদের লেডি অফিসার ফারহাকে দেখতে লাগলো। তারা বুঝতে পারছে না ফারহা পাগলের মতো হাসছে কেন। ফারহা কোনো রকম হাসি থামিয়ে বলল, এতগুলো বছর আমাকে দেখে আপনার এই ধারণা হলো মিস্টার শাওন যে কেউ আমাকে চাইবে আর পেয়ে যাবে? আর ধ্রুবকে নিয়ে কি বললেন যেন? ওকে নিয়ে সংসার করব? ও আমার বয়ফ্রেন্ড, ও আমার বেস্ট ফ্রেন্ড ভাই, সব কিছু, কিন্তু প্রেমিক নয়। আমার প্রেমিক তো অন্য কেউ।
যার পুরো সত্তা জুড়ে শুধু আমি। শাওন মুহূর্তে কেঁপে গিয়ে বলল, কে সে? বলো কে সে? সময় হলে জানতে পারবেন কে সে। ফারহাকে আশেপাশে কোথাও খুঁজে না পেয়ে বাসার প্রত্যেকে প্রচণ্ড চিন্তিত। তখন ধ্রুবের মনে পড়ে যায় ফারহার হাতে থাকা স্মার্ট ওয়াচের কথা। নেহাল, উৎস, ফারহা আর ধ্রুবের হাতে সেম স্মার্ট ওয়াচ রয়েছে, যাতে একে অন্যের লোকেশন ট্রেস করা যায়। নেহাল, আমরা ফারার লোকেশন ট্রেস করতে পারি। মেঘ তখন বলে উঠল, তোমরা কি করে লোকেশন ট্র্যাক করবে? আমি ফারহার ফোনের লোকেশন বের করার ট্রাই করছি। ব্রো, ওটা করতে বেশি সময় লাগবে আর আমাদের হাতে সময় নেই। কেয়া, সাজি, রৌনক, তোমরা বাড়িতে থাকবে, সবার খেয়াল রাখবে। ওকে ভাইয়া, আপনারা সাবধানে যাবেন। মেঘ, নেহাল, ধ্রুব, উৎস চারজন গাড়িতে উঠে বসতে ধ্রুব বলে, নেহাল, ফারার লোকেশন চেঞ্জ হচ্ছে, হেডকোয়ার্টার থেকে অন্যদিকে যাচ্ছে। মেঘ আসলামকে ফারহার নাম্বার ট্রেস করতে বলে। ধ্রুবকে প্রশ্ন করে, হেডকোয়ার্টার মানে? তোমরা কি বলছো? উৎস তখন বলল, সব জানতে পারবেন ব্রো, একটু ধৈর্য ধরুন। মেঘের প্রচন্ড টেনশন তার বোকা ফুলকে নিয়ে। মেয়েটা এমনিতেই উইক, তার উপর বোকাশোকা মেয়েটা কোথায় যেতে পারে এভাবে হুট করে, এটাই মেঘ ভেবে পাচ্ছে না। ফারহার কিছু হলে মেঘ যে বাঁচবে না। এদিকে লোকেশন ট্রেস করে ধ্রুব লোকেশন বলতে লাগলো আর নেহাল ড্রাইভ করতে লাগলো। শাওন আজ যেন সাইকোতে পরিণত হয়েছে। কিছুক্ষণ আগে সিনিয়রকে শ্যুট করে সবাইকে জিম্মি করে ফারহাকে তুলে নিয়ে আসে তার ফার্ম হাউসে। শখের বসে বানানো ফার্ম হাউস আজ যে এত কাজে এসে যাবে এটা ভাবেনি শাওন। ফারহাও কোনো জোর জবরদস্তি ছাড়া শাওনের সাথে তার ফার্ম হাউসে চলে আসে। শাওনের ইশারায় তার লোকগুলো দ্রুত ড্রয়িং রুম সাজিয়ে ফেলে। তার কিছুক্ষণ পর দুটো মেয়ে আসতে শাওন বলে, জান, আজ আমি তোমায় বিয়ে সাজে দেখতে চাই। এত বছর তো তোমায় মাস্ক পরে থাকতে দেখেছি, এখন তোমায় বধূরূপে দেখতে আমার নয়ন সার্থক হতে চায়। ফারহা পায়ের ওপর পা তুলে আরাম করে বসে বলে, বধূ তো আমি সাজাবো মিস্টার শাওন, কিন্তু সেটা আপনার জন্য নয়। আচ্ছা, একটা কথা বলুন তো, আজ আপনি যেটা করলেন সেটা কি ঠিক করেছেন? আপনার মনে হয় না আজ যা করেছেন এর জন্য আপনার চরম শাস্তি হতে পারে? সিনিয়রকে শুট করেছেন আপনি, আর সেটা অফিসারের সামনে। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। শাওন ফারহার গালে স্পর্শ করতে যাবে তার পূর্বে শাওনের কোমর থেকে রিভলভারটা ছিনিয়ে নিয়ে শাওনের লোকদের হাতে পায়ে শুট করতে থাকে। দু হাতে দুটো রিভলভার কয়েক মুহূর্তে সবাইকে ধরাশায়ী করে ফারহা আবার তার জায়গায় বসে পড়ে খালি রিভলভার দুটো শাওনের দিকে এগিয়ে দিয়ে মিষ্টি গলায় বলল, সরি মিস্টার শাওন, আপনার লোকদের সামান্য আঘাত করার জন্য কিছু মনে করবেন না। শাওন হতভম্ব হতবিহবল চাহনিতে তাকিয়ে রইল ফারহার দিকে। তারপর উঠে হাতে তালি দিতে দিতে বলল, এই না হলে আমার হবু বউ? আমার বউকে তো এমন বাঘিনী রূপেই মানায়। শাওনের কথা বলে ফারহার চোখ মুখ হঠাৎ পরিবর্তন হয়ে গেল। তাকে সাজাতে আসা মেয়েগুলো কোনোরকম জান নিয়ে বেরিয়ে গেল। আর ফারহা হুট করে শাওনের গলা চেপে ধরে বলল, তোর কি মনে হয় আমি এমনি এমনি আপোষে তোর সাথে তোর ফার্ম হাউসে এসেছি? ইউ আর রং মিস্টার শাওন। তোকে মারার জন্য আমি একটা পারফেক্ট প্লেস খুঁজছিলাম, যেটা তুই আমাকে দিয়েছিস। শাওন হুট করে ফারহার হাত কৌশলে সরিয়ে পিছনে মুড়ে বললে, আই লাভ ইউর অ্যাটিটিউড ডার্লিং। ভেবেছিলাম বিয়ে করে ফুল সজ্জা করব, বাট তোমার তো তরই সইছে না। তাহলে চলো বিয়ের আগেই না হয় ফুল সজ্জাটা সেরে ফেলি। কথাটা বলে ফারহার গলায় ঠোঁট ছোঁয়াতে যাবে, তখনই ফারহা তার হাতের কনুই দিয়ে শাওনের বুকে আঘাত করতে শাওন বুকে হাত দিয়ে ফারহাকে ছেড়ে দিতে ফারহা তার মার্শাল আর্ট কাজে লাগিয়ে শাওনকে মারতে লাগলো। ফারহা এত দ্রুত আঘাত করছে যে শাওন ফারহাকে আঘাত করার সুযোগ পাচ্ছে না। তখনই শাওনের একজন লোক তার রিভলভারটা শাওনের দিকে ছুড়ে মারতে শাওন সেটা ধরে ফেলে। ফারহার দিকে নিশানা করতে ফারহা থেমে গিয়ে শাওনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে শাওন হাসতে হাসতে বলে, এবার কি করবে সুন্দরী? উফ, কি মারটাই না মারলে। তবুও দেখো, আমি কিছুই মনে করিনি। আমি
তবুও তোমাকে বিয়ে করব সোনা। আর মুখে এখনো কেন মাস্ক পরে আছো? আমি তোমার মুখ দেখতে চাই জান। মাস্কটা খুলে ফেলো তো ভালো মেয়ের মতো। ফারহা মাস্কটা খুলল না, বরং পায়ের কাছে থাকা ছুরিটা তুলে হাতে নিয়ে ছুঁড়ে সেই লোকটার বুকে, যে কিনা তার রিভলভারটা শাওনকে দিয়েছে। নেহালের গাড়ি এসে ফার্ম হাউসের সামনে থামতে কতগুলো গুলির আওয়াজ শুনতে পেল তারা। মেঘের অবস্থা করুণ তখন। সবাই দৌড়ে ফার্ম হাউসে ঢুকতে হতভম্ব হতবিহ্বল সবাই। কিন্তু মেঘ অবাকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়েছে সামনের দিকে। এলোমেলো চুল, মুখে মাস্ক, হাতে রিভলভার, তা গরম ধোয়া বের হচ্ছে। আর সামনে পড়ে আছে শাওন। শাওন ভাঙা কাজ হাতে নিয়ে ফারহার দিকে ছুঁড়ে মারতে যাবে, তখনই ফারহা শাওনের হাতে পাড়া দিয়ে রিভলভার আবার লোড দিয়ে বাকি কটা বুলেট শাওনের বুকে গেঁথে দেয়। নিথর দেহ নিয়ে ফ্লোরে পড়ে রইল শাওন। মেঘের চোখ পড়ল ড্রয়িং রুমটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তখনই সিনিয়র আহত অবস্থা ফোর্স নিয়ে প্রবেশ করে শাওনের ফার্ম হাউসে। সিনিয়র তখন ফারহাকে বলে, আর ইউ ওকে মিস মিষ্টি গার্ল? মেঘ লোকটির মুখে মিস্ট্রি গার্ল নামটা শুনে বলে, মিস্ট্রি গার্ল? মেঘের গলা শুনে পেছনে তাকিয়ে দেখে দাঁড়িয়ে তার চোখে মুখে একটা বিস্ময় এসে হানা দিল। ফারহা বুঝল আজ আর তার গোপন পরিচয় গোপন থাকবে না। তাকে আজ সকলের সম্মুখে দাঁড়াতে হবে। ফারহা তার স্টাইলে রিভলভার হাতের আঙুলে ঘুরিয়ে কোমরে রেখে মেঘের সামনে দাঁড়ায়। তখনই মেঘ বলে ওঠে, কে তুমি? তুমি আমার ফারহা নও? আমার ফারহা, আমার বোকা ফুল কোথায়? উৎস এসে মেঘের কাঁধে হাত রেখে বলল, শান্ত হ ব্রো, আর নিজেকে প্রস্তুত করো, সত্যিটা আজ তোমার সামনে দাঁড়িয়ে। মানেটা আমি বলছি মেঘ। ফারহা মুখের মাস্ক টেনে খুলে ছুঁড়ে মেরে মেঘের সামনে দাঁড়িয়ে বলল, আমি ফারহা, আবার আমি তোমার বোকা ফুল, আবার আমি সিক্রেট অফিসার, যাকে এক নামে মিস্ট্রি গার্ল নামে চেনে, যে নামে আন্ডারওয়ার্ল্ড কাপের সেই মিস্ট্রি গার্ল আমি, তোমার বোকা ফুল মেঘ। মেঘের যেন এখনো বিশ্বাস হচ্ছে না ওই তুলোর মতো নরম মনের মেয়ে এই সামনে দাঁড়িয়ে থাকা রমণী কিছুতেই হতে পারে না, কিন্তু সেটাই হয়েছে। ফারহার এই রূপ মেঘের কাছে কল্পনাতীত। কখনো এমনটা হবে ভাবতেই পারেনি। ওই মায়াবী মুখশ্রীর আড়ালে মিস্ট্রি গার্লের রূপটা মেঘ মেনে নিতে পারছে না। মেঘের কিছু মাস আগের কথা মনে পড়ল, যখন ক্যারোলিনাকে বাঁচাতে যাওয়ার সময় অন্য আর একটা টিম এসেছিল। ওই টিমের একজন তাকে নিশানা করে ছোড়া গুলিটা নিজের শরীরে নিয়েছিল। মেঘ বলল, কয়েক মাস আগে এক রাতে অসহায় পাচার করতে চাওয়া মেয়েদের বাঁচাতে তুমি গিয়েছিলে, আর আমাকে লক্ষ্য করে ছোড়া গুলি থেকে বাঁচাতে তুমি আহত হয়েছিলে ফারহা? ফারহা মাথা নেড়ে হ্যাঁ বলল। সে রাতে আমারও আমার টিমের সাথে তোমার সাক্ষাৎ হয় মেঘ। তুমি আমাকে চিনতে পারোনি ঠিকই, আমি চিনতে পেরেছিলাম। ফারহা মেঘের চোখ মুখ দেখে বুঝতে পারল মেঘ যেন তার এই রূপটা মেনে নিতে পারছে না, চাইছে না। তখন ফারহা মেঘের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, মেঘ, তোমার ভাবনায় আমায় যেমনটা রেখেছো আমি ঠিক তেমনটাই আছি। আর এই সিক্রেট অফিসার হওয়াটা ছিল আমার স্বপ্ন। আমার পরিবারের খুনিকে শাস্তি দেয়া আর নিজের মনকে শক্ত পাথরের ন্যায় গড়ে তোলাটা তখন খুব প্রয়োজন ছিল। আর তখন সিনিয়র স্যার আমার দিকে সাহায্যের হাত বাড়ান সুযোগ দিল আমায়, আর আমি একটু লোভী হলাম, লুটে নিলাম সেই সুযোগ। ফারহাকে নিজের থেকে ছাড়িয়ে মেঘ কিছু না বলে একা একাই বেরিয়ে গেল। নেহাল, উৎস, ধ্রুব মেঘকে আটকাতে নিলে ফারহা বারণ করে বলে, মেঘকে আটকাস না তোরা, ওকে যেতে দে। হয়তো আমাকে এভাবে দেখবে আশা করেনি, তাই মেঘ হয়তো শকড পেয়েছে। ফারহা ফর্মালিটি শেষ করে ধ্রুব, উৎস আর নেহালের সাথে বাড়ি ফিরে জানতে পারে মেঘ শেখ বাড়িতে আসেনি। রওনাক বাড়ি ফোন করে জানতে পারে মেঘ বাড়ি চলে গেছে। এটা শুনে ফারহার মন প্রচণ্ড খারাপ হয়ে যায়। ত্রস্ত পায়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। এদিকে উৎস, নেহাল, ধ্রুব, রওনক, উৎসা, তানিয়া, কেয়া, সাজি, রূপ, ফারহা মেঘকে নিয়ে ভীষণ টেন্স। ওদের সম্পর্কটা এখন কোন দিকে মোড় নেবে এটা কেউ বুঝতে পারছে না। এর মাঝে ধ্রুবের ফোনটা হঠাৎ বেজে উঠতে ধ্রুব
তার মায়ের কল দেখে রিসিভ করে কানে ধরতে ফোনের ওপাশ থেকে কিছু একটা শুনে বর্ষা থেকে উঠে বলল, আমি এক্ষুনি আসছি আম্মু, তুমি চিন্তা করো না। কল কেটে ধ্রুব বলল, নেহাল উৎস, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। শাওয়ার অন করে তার নিচে চোখ বন্ধ করে দাঁড়িয়েছে মেঘ। কিছুক্ষণ আগের ঘটনাটা মেঘ কিছুতেই ভুলতে পারছে না। তার নরম ফুলের মতো প্রেয়সীর এই রূপ মেনে নিতে বড্ড কষ্ট হচ্ছে। যদি এটা আগে থেকে তাকে জানাতো তাহলে হয়তো এই পরিস্থিতিতে তাকে দাঁড়াতে হতো না। দীর্ঘক্ষণ ভাবলো মেঘ। হঠাৎ করে রাজবাড়িতে পাওয়া ক্যামেরার কথা মনে পড়তে মেঘ দ্রুত চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে কাবার্ডের ড্রয়ার থেকে ক্যামেরাটা বের করে। ক্যামেরার ভেতর থেকে চিপটা বের করে মেঘ তার ল্যাপটপে কানেক্ট করে। দ্রুত পায়ে দরজায় কলিং বেল বাজাতে ধ্রুবের মা দরজা খুলে দিতে ধ্রুব তার মাকে জিজ্ঞাসা করে, মেহু কোথায়? দরজা বন্ধ করে ভিতরে কি করছে আল্লাহ জানে। ধ্রুব কিছু আবার করে বসবে না তো? মিহুর কিছু হলে আমি তোর খালামণিকে কি জবাব দেব বল? রাগে ধ্রুবের মাথা ফেটে যাচ্ছে। দুদিন পর পর মিহুর এমন বাচ্চামো ধ্রুব একদম পছন্দ করে না। ধ্রুব রাগে নিজের মাথার চুল টেনে ধরে বলল, তুমি খালামণিকে এক্ষুনি কল করে আসতে বলো, বলবে আর্জেন্ট যেন এই বাড়িতে চলে আসে। ঠিক আছে, আমি এক্ষুনি কল করছি। বাবা কোথায়? ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়েছে বলে আমি আর তোর বাবাকে ডাকিনি। ভালো করেছো, আমি দেখছি মেহু কি করে দরজা না খুলে থাকতে পারে। ধ্রুব মিহুর রুমের সামনে সে নক করে, বাট ভেতর থেকে কোনো রেসপন্স আসে না। এবার ধ্রুব মিহুর নাম ধরে ডাকতে থাকে, তবুও দরজা খুলে না। মিহুর রুমের এক্সট্রা চাবি তারা আলাদা করে ড্রয়ারে রাখে। কখন কোনটার প্রয়োজন এটা ভেবে ধ্রুব ভাবেনি মিহুর খামখেয়ালিপনার জন্য তাকে ওই চাবি ব্যবহার করতে হবে। ধ্রুব চাবি নিয়ে এসে দরজার লক খুলতে ধ্রুব দরজা খুলে ভেতরে ঢুকতে দেখে রুম পুরো অন্ধকার হয়ে আছে। ধ্রুব লাইট অন করতে দেখে মিহু ফ্লোরে চোখ বন্ধ করে পড়ে আছে। ধ্রুব দ্রুত মিহুর মুখে থাপ্পড় দিয়ে জ্ঞান ফেরানোর ট্রাই করলেও সেটা লাভ হয় না। ধ্রুব পালস চেক করে দেখে খুব আস্তে আস্তে পালস চলছে। দূরে পড়ে আছে একটা শিশি। ধ্রুব শিশিটা হাতে নিয়ে দেখে এটা তার বাবার ঘুমের ঔষধ। পুরো বোতল খালি। ধ্রুবের ইচ্ছে করছে মিহুকে মাথায় তুলে আছাড় মারতে। এর মাঝে মিহুর বাবা মা এসে পড়লে তাদের একমাত্র মেয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়ে। খালামণি, এখন কান্না করার সময় নয়, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মিহুর মা মিহুকে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে, কেন মা, তুই এমন কাজ করতে গেলি? কি কমতি রেখেছিল তোর বাবা আর আমি? কথা বল মা, কথা বল। ধ্রুব মিহুকে কোলে নিয়ে তার মাকে বলে, মা, খালামণিকে সামলাও, আর খালু দ্রুত চলুন, মেহুকে নিয়ে হসপিটালে যেতে হবে। চলো চলো, আমি বাইরে গাড়ি রেখে এসেছি। তাড়াহুড়ো করে মিহুকে নিয়ে হসপিটালে গেলে ডক্টর সুইসাইড কেসে বলে পুলিশকে ইনফর্ম করতে গেলে ধ্রুব তার আইডি কার্ড দেখালে ডক্টর দ্রুত মিহুর ট্রিটমেন্ট শুরু করে। এর মাঝে নেহাল আর উৎসাহ তানিয়া এসে পড়ে। ধ্রুব ফারহার কথা জানতে চাইলে তানিয়া বলে, ফারহানকে কিছু জানাইনি, বরং ঘুমের মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি। আজ ওর ওপর দিয়ে অনেক ঝড় গেল, আর এখন ওর শরীরে কিছুটা উইক, তাই কিছু বলিনি। তানিয়ার কথা শুনে ধ্রুব নিশ্চিন্ত হলো। ঘন্টা দুয়েক পর আর্টারি লাইট বন্ধ হওয়ার পর ডক্টর বের হয়ে বলে, চিন্তার কোনো কারণ নেই, পেশেন্ট একদম ঠিক আছে। আর ঘুমের ওষুধগুলোর পাওয়ার খুব কম ছিল, যার কারণে পেশেন্টের তেমন কোনো ক্ষতি হয়নি। ধ্রুব সবটা শুনে বলল, আমরা কখন পেশেন্টের সাথে দেখা করতে পারি ডক্টর? কিছুক্ষণ পর পেশেন্টের জ্ঞান ফিরবে, তখন হয় আপনারা দেখা করবেন। পেশেন্টকে এখন কেবিন শিফট করা হবে। ওকে ডক্টর। মেঘ হতবিহ্বল হয়ে ভিডিওর দিকে তাকিয়ে আছে। ফারহার এমন ভয়ঙ্কর রূপ দেখে মেঘের মুখের ভাষা যেন কোথায় হারিয়ে গেল। সুভাষ মির্জা সহ তার লোকদের সাথে তার এবং নেহাল, উৎস, ধ্রুব ইয়ার ফাটিং দেখে মেঘ চুপ হয়ে গেল। সুভাষকে নেকড়েটা কি বিভৎসভাবে সুভাষকে ছেড়ে খেলো এটা দেখে মেঘের বমি চলে আসলো। মেঘ নিজেকে কন্ট্রোল করে বলল, আমি হয়তো ভুল ছিলাম ফারহা, তুমি আর সেই আগের ফারহা নেই, এটা আমার বোঝা উচিত ছিল। কিন্তু এই সামান্য কারণে তোমাকে নিজের থেকে আলাদা করে পূর্বের মতো ভুল এই মেঘ চৌধুরী করবে না। তুমি আমার ছিলে, আমারই থাকবে।
মেঘ ল্যাপটপ বন্ধ করে রৌনককে কল করলো। ফারহা যে ফিরেছে এটা জেনে মেঘ স্বস্তির শ্বাস ফেলে বিছানায় শরীর এলিয়ে দিল। রাত বাড়ছে, কিছুক্ষণ পর ফজরের আজান দেবে। একটু আগে নার্স জানালো মিহুর জ্ঞান ফিরেছে, তারা চাইলে দেখা করতে পারবে। শোনামাত্র ধ্রুব, তার মা আর মিহুর বাবা মা কেবিনে প্রবেশ করলো। মিহু টিপ টিপ করে ধ্রুবের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, এখন তো আমায় ভালোবাসবে, বিয়ে করবে না ধ্রুব ভাই? মিহুর কথা শেষ হতে না হতে সপাটে এক থাপ্পড় দিয়ে পড়ল মিহুর তুলতুলে নরম গালে। চমকে উঠল কেবিনে থাকা ধ্রুবের মা আর তার বোন জামাই। ধ্রুব আর রাগ কন্ট্রোল করতে না পেরে দাঁতে দাঁত মিশে বলল, আমি আমার লাইফে তোর মতো ছ্যাঁচড়া নির্লজ্জ বেহায়া মেয়ে জীবনেও দেখি নাই, বিশ্বাস কর। একটা ছেলেকে ভালোবাসতে বাধ্য করার জন্য তুই যে এতটা ডেসপারেট হবি এটা হয়তো তোর বাবা মা জানতেন না, তবে আজ জানলেন। তোকে আমি ক্লিয়ার করে আজ সবার সামনে বলছি, তোকে আমি ভালোবাসি না, আর না কোনোদিন বাসবো। তোকে আমি আমার ছোট বোনের চোখে দেখি। তোকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। যে মেয়ের আত্মসম্মান নেই সেই মেয়েকে আমি পছন্দ করি না, আর ভালোবাসা সেটা তো অনেক দূর। ধ্রুবের কথা শুনে মিহু চোখের পানি মুছে বলল, কেন আমায় ভালোবাসলে না ধ্রুব ভাইয়া? কারণ আমি অন্য কাউকে ভালোবাসি, আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা মিহুর কানে বারবার বাজতে লাগলো। ধ্রুব তার খালামণি আর খালুকে বলল, সরি খালামণি, সরি খালু, তোমাদের সামনে তোমাদের মেয়ের গায়ে হাত তোলার জন্য। তবে আমি মোটেও অনুতপ্ত নয়, এটা ওর প্রাপ্য ছিল। মিহুর বাবা বলে উঠল, না ধ্রুব, তুমি সরি বলছো কেন? সরি তো আমাদের বলা উচিত। তোমার মেয়ের কারণে তোমাকে ভুগতে হচ্ছে। আমি আজই মিহুকে নিয়ে বাড়ি ফিরে যাব। যেটা ভালো মনে করেন। আমি বাইরে যাচ্ছি, আবার আমার বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। ধ্রুব আর 1 মিনিটও কেবিনে অবস্থান করলো না, বের হয়ে গেল। ধ্রুব, সব ঠিক আছে তো? উৎসার প্রশ্নের প্রত্যুত্তরে ধ্রুব বলল, হ্যাঁ সবই ঠিক আছে, এখন তোদের ফিরে যাওয়া উচিত। আজ সারা রাত দিন তোদের উপর দিয়ে অনেক ঝামেলা গেল, তোরা বাড়ি গিয়ে রেস্ট। ঝামেলা বল বা ঝড় তুফান আমাদের উপর দিয়ে শুধু যায়নি, তোর উপর দিয়েও গিয়েছে। তোরও রেস্টের দরকার। তখনই মিহুর বাবা কেবিন থেকে বের হয়ে ধ্রুবকে বলে, ধ্রুব বাবা, তুমি আপাকে নিয়ে বাড়ি ফিরে যাও। আমি আর মিহুর মা রয়েছি মিহুর কাছে। সকাল হলে ডাক্তারের সাথে কথা বলে মিহুকে নিয়ে বাড়ি ফিরে যাব। ধ্রুব কিছু বলল না, মাথা নাড়ল। ভোর হতে হতে সবাই সবার বাড়ি ফিরে গেল। উৎসাহ, ধ্রুব আর তার মা, নেহাল আর তানিয়া সবাই সবার বাড়িতে ফিরে গেল। আকাশে রোদের পাশাপাশি মেঘেরাও ঘোরাঘুরি করছে। মেঘ রৌদ্রের কারণে হয়তো গরমটাও আজ বেশ পড়েছে। ফারহা 10টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামে। রৌনক, রূপ, কেয়া, সাজি ব্যতীত আর কাউকে না দেখতে পেয়ে ফারহা রূপ আর রৌনককে ওদের কথা জানতে চাইলে রৌনক গতকাল রাতের সবটা জানায়। সবটা শুনে ফারহা ধ্রুবকে কল না, ধ্রুবের মাকে কল দিতে তিনি কল রিসিভ করেন। স্বামীর জন্য টেবিলে খাবার বেড়ে ফারহার সালামের উত্তর দিয়ে বলল, কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো আন্টি, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রূপ কেমন আছে? রূপও আলহামদুলিল্লাহ ভালো আছে আন্টি। আন্টি ধ্রুব কি ঘুমিয়ে গেছে? না, এই মাত্র ঘুম থেকে উঠলো। আচ্ছা তাহলে ওকে বলবে আমাকে যেন কল করে, ওর নামে বিচার আছে। ধ্রুবের মা হেসে দিয়ে বলল, আচ্ছা মা, ধ্রুবকে আমি এক্ষুনি বলছি। আর শোনো আন্টি, তুমি আজ আঙ্কেলকে নিয়ে এসো, ঘুরে যেও মেয়ের বাড়ি থেকে। আসবো মা, খুব শীঘ্রই আসবো। আচ্ছা আন্টি রাখছি তাহলে। আচ্ছা ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আচ্ছা আন্টি রাখছি তাহলে। তুমি নিজের এবং আঙ্কেলের খেয়াল রেখো, তাতে হবে। আল্লাহ হাফেজ। কল কাটার পর ধ্রুবের মা তার স্বামীকে বলল, ধ্রুবের বাবা, ভাবছি এবার ধ্রুবের সাথে ফারহার বিয়ের প্রস্তাবটা দিয়ে দিব। সে না হয় ভালো কথা, আগে ছেলের মনের কথা জেনে নাও। হতে পারে ফারহা আর ধ্রুব শুধু ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, অন্য কিচ্ছু না। যদি তাও হয় তাহলে কোনো সমস্যা নেই। ছেলের বউ করতে চেয়েছিলাম, কিন্তু মেয়ে হয়ে থাকবে, এটা কোনো সমস্যা না। ধ্রুব তার বাবা মায়ের কথা রুমে বসে সবটা শুনেছে।
ভালো লাগলো তার বাবা মায়ের মনে কোনো জেদ বা হিংসা কাজ করছে না, বরং সবটা নর্মালি মেনে নিচ্ছে। ধ্রুব এবার ঠিক করে নিল তার পছন্দের মানুষটিকে প্রপোজ করবে বলে, আর এটার জন্য একমাত্র ফারহা সাহায্য করতে পারে বলে ধ্রুব মনে করে। আজই ফারহাকে সবটা বলবে আর ওর হেল্প নিয়ে তার প্রেয়সীকে প্রপোজ করবে। অ্যাকসেপ্ট করলে তো ভালো, আর যদি মারটার খেতে হয় তাহলে ফারহা বাঁচাবে। মনে মনে সবটা ঠিক করে ধ্রুব নাস্তা করে বের হয়ে যায়। ফারহা, রওনাক, রূপ, কিয়া, সাজি মিলে নাস্তা করে নিল। সবার নাস্তা করা শেষ হতে কলিং বেল বেজে ওঠে। রূপ দরজা খুলে দিতে দেখে মেঘের বাবা মা আকরাম আর সাহারা তাদের ড্রাইভারের হাতে কয়েক প্যাকেট মিষ্টি, দই, ফলমূল নিয়ে ভিতরে টেবিলের উপর রাখে। ফারহা তাদের দেখে কাছে এসে সালাম দিল। সাহারা ফারহাকে জড়িয়ে ধরে বলল, আমার মেয়েটা কেমন আছে? আলহামদুলিল্লাহ আন্টি, আমি ভালো আছি। তুমি আর আঙ্কেল কেমন আছো? আকরাম চৌধুরী সোফায় বসতে বসতে বলল, আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। রূপ আকরাম চৌধুরীর পাশে বসে বলে, বড় বৌমাকে পেয়ে ছোট জনকে ভুলে গেল। রওনাক কিছু বলল না, অবাক হয়ে তার বাবা মাকে দেখছে। তারা এমন ব্যবহার করছে যেন এরা তাদের মেয়ে আর সে ভেসে এসেছে। তাকে কেউ লক্ষ্য করছে না। মুখ ফুলালো রওনক। এর মাঝে সাহারা বলে ওঠে, ফারহা মামনি যেহেতু এখন তোমরাই তোমাদের গার্ডিয়ান, তখন আমি সোজাসুজি কথা তোমাকেই বলছি। আন্টি তুমি হেজিটেট না করে বলে ফেলো তো। ফারহার কথা শুনে সাহারা বলবে তখনই মেইন ডোর দিকেও প্রবেশ করলো। ফারহা হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। ফারহার কথা শুনে সাহারা বলবে তখনই মেইন ডোর দিকেও প্রবেশ করলো। ফারহা হাঁ করে সেদিকে তাকিয়ে রইল। মেঘ চোখ থেকে সানগ্লাস খুলে ফারহার দিকে মুচকি হেসে বলল, আই এম সো সরি সুইটহার্ট, আমার আসতে একটু লেট হয়ে গেল। শার্টের দুটো বোতাম খুলে সোফায় গায়ে এলিয়ে দিয়ে বলল, সুইটহার্ট, বাইরে প্রচুর গরম পড়েছে, ঝটপট ঠান্ডা ঠান্ডা এক গ্লাস শরবত নিয়ে এসো। ফারহা কটমট করে মেঘের দিকে তাকিয়ে আছে। উড়ে এসে জুড়ে বসে হুকুম করছে যেন সে তার বিয়ে করা বউ। ফারহা এখনো থমরে বসে আছে। মেঘের হাবভাব কেমন যেন সুবিধার লাগছে না। গতকাল যেভাবে বেরিয়ে গেল, তারপর দিন এতটা নর্মাল বিহেভ করে কিভাবে করতে পারে? রূপ দ্রুত পায়ে হেঁটে কিচেনে গিয়ে 3 গ্লাস ঠান্ডা শরবত বানিয়ে নিয়ে আসে। মেঘ সহ তার বাবা মা শরবতের গ্লাস হাতে নিয়ে খেতে লাগলো। এদিকে রওনক এতিমের মতো তার ভাই আর বাবা মাকে দেখছে। ফারহার চোখে পড়লো বিষয়টা। রূপকে বলল, রৌনক ভাইয়ের শরবত কোথায় রূপ? ওকে কেন খেতে হবে বনু? তোমার দেবর তো আর বাইরে থেকে আসেনি। রওনক কাঁদো কাঁদো মুখ করে বলে, দেখলেন ভাবি, তোমার বোন কতটা হিংসুটে, স্বার্থপর। আমি বাইরে থেকে আসিনি বলে আমাকে শরবত দিল না, এর বিচার তুমি করো। আকরাম চৌধুরীর শরবত খাওয়া শেষ করে মেঘের উদ্দেশ্যে বলল, মেঘ, আমি ফারহা মামুনিকে যা বলার বলেছি, এখন ডিসিশন ফারহা মামুনি নিবে, আর তুমি সেই ডিসিশন মানতে বাধ্য। মেঘ খালি শরবতের গ্লাস রেখে বলল, তোমাদের ফারহা মামুনি কি ডিসিশন নেবে আই ডোন্ট নো, বাট বিয়েটা হচ্ছে আর সেটা এই মাসে। মেঘের এমন ঘাড় টানানোর কথা শুনে ফারহার মাথা গরম হয়ে গেল। মেঘের দিকে না তাকিয়ে আকরাম আর সাহারা বেগমের দিকে তাকিয়ে বলল, আন্টি আঙ্কেল সরি, আমি আপনার এমন ঘাড়তারা জেদি ছেলেকে বিয়ে করতে পারবো না। আমি তো বিয়ে করব এমন ছেলেকে যে নম্র ভদ্র হবে। আপনার এই বড় ছেলে নম্র ভদ্রের ধারে কাছে না, বরং তার উল্টো। তাই সরি, আমি এই বিয়ে করছি না। ফারহার কথা শুনে মেঘের মাথাটা হুট করে গরম হয়ে গেল, কিন্তু মনে মনে বলতে লাগলো, না, মাথা গরম করলে চলবে না। এই মেয়ে ইচ্ছে করে এমনটা করছে, আমাকে রাগাতে চাইছে, কিন্তু আমি রাখবো না। আমার বউ তো তোমাকে করেই ছাড়বো, বোকাফু। বাকিটা আর বলল না, বরং বলল, এই মেয়ে আর আমার বোকাফুল নেই, চালাক ফুল হয়ে গেছে, তাই শুধু সুইটহার্টই ঠিক আছে। ফারহা আর চোখে মেঘের দিকে তাকালো। আজ ফর্মাল ড্রেসে মেঘ, ইন করা শুভ্র শার্ট, ব্লু প্যান্ট, ফোল্ড করা হাতা, চেইন ওয়াচ হাতে, বেশ লাগছে মেঘকে। আর একবার আর চোখে তাকাতে মেঘের চোখে চোখ পড়ে গেল।
মেঘ সাথে সাথে ফারহার চোখ মারে। কেসে ওঠে ফারহা। মেঘের হঠাৎ এমন পরিবর্তন দেখে ফারহা অবাকে কিংকর্তব্য বিমূঢ় হয়ে তাকিয়েছে। সাহারা ফারহার মাথায় হাত বুলিয়ে রূপকে বলল, রূপমামনি এক গ্লাস পানি নিয়ে এসো জলদি।